নমস্কার, আপনারা দেখছেন হাউ দ্য ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া। সঙ্গে আমি সুমিত। এই মুহূর্তে রয়েছি উত্তর কলকাতা শহর কংগ্রেসের সভাপতি রানা রায়চৌধুরী। রানাবাবু, হাউদি নমস্কার। নমস্কার, ধন্যবাদ। আমরা দেখলাম লোকসভা ভোটে একসঙ্গে এক সুরে লড়াই হলো সিপিআইএম এবং কংগ্রেসের। এবার এ তো একটা নজির রয়ে গেল। চিরটা কাল একেবারে যখন বামপন্থীরা এ রাজ্যে ক্ষমতায় ছিল তখন কংগ্রেসের বিরুদ্ধে অনেক বলা কথা, অনেক কাজ, অনেক স্লোগান উঠেছিল। সেই জায়গা থেকে একসাথে কাজ করতে প্রাথমিকভাবে কি কোনো অসুবিধা হলো? না, কয়েক বছর আগে যখন সিপিএমের সাথে কংগ্রেসের জোট হবে, এর আগের ইলেকশন যেগুলো গেছে, তখন কিন্তু একটা কনফিউশন ছিল দুই পক্ষের মধ্যেই। সিপিএমের সাথে কংগ্রেসের, বিশেষ করে নিচের তলায়, যে কি করে এটা সম্ভব। এতদিনের ঝগড়া ছিল, এতদিনের বিরোধিতা ছিল, কত অশান্তি হয়েছে, কি করে তাদের সাথে সম্ভব। বোথ সাইডেরই নিচের তলায় বিশেষ করে এই ব্যাপারটা ছিল। কিন্তু যেহেতু সব কিছুই যখন প্রথম এরকম একটা হয়, পরবর্তীকালে কিন্তু মিশতে প্রোগ্রাম করতে করতে, একসাথে ইলেকশন করতে করতে আস্তে আস্তে সব কিছু খুব ইজি হয়ে গেল। এবং লাস্ট যে ইলেকশনটা হলো এবার লোকসভার লাস্ট ইলেকশনে, আমার একটা বড় দায়িত্ব ছিল, যেহেতু আর কলকাতায় উত্তর কলকাতার দায়িত্বে যেহেতু আমি আছি, সেহেতু উত্তর কলকাতায় প্রদীপদার হয়ে আমাকে আমার যতগুলো ওয়ার্ড আছে সব ওয়ার্ডকে নিয়ে নামতে হয়েছিল। আমি কখনোই, মানে এটা আমার কাছে ভালো লেগেছিল যে নিচের তলায় বলতে ওয়ার্ডের নিচে তলায় যে সমস্ত কর্মীরা একদম নিচের লেভেলে কাজ করে, তারা কোনো প্রশ্নই তোলেনি যে সিপিএমের সাথে আমরা জোট করছি। সিপিএমের সাথে জোট করতে গেলে আমাদের এই হতে পারে, ওই হতে পারে, নানা রকম যেগুলো আগে বলেছিল আগের বার, কয়েক বছর আগে। এবার সেসব প্রশ্ন দেখাই দেয়নি। এবং অদ্ভুতভাবে দেখা গেছে অন্তত নেই করে 26টা ওয়ার্ড, নর্থ ক্যালকাটার 26টা ওয়ার্ডে সিপিএমের 150 লোক, আমাদেরও কম বেশি ভালোই লোকজন নিয়ে আমরা যখন ঘন্টার পর ঘন্টা পদযাত্রা, মিটিং, মিছিল এরকমগুলো করেছি, একজন বামফ্রন্টের সিপিএমের কর্মীদের সাথে আমাদের একজন কর্মীর একটা, মানে মিনিমাম একটা চোখের দিকে কড়া করে তাকায়ও নি, বলা তো দূরের কথা। সুন্দরভাবে ডেভেলপ করেছে, সুন্দরভাবে কাজ হয়েছে, সবই হয়েছে। রেজাল্টটা এটা হওয়ারই ছিল, তার কারণ মানুষ যতক্ষণ না আরেকটু সচেতন হবে, এত বেশি পোলারাইজড হয়ে গেছে। আর কতগুলো জিনিস যেগুলো ইনডাইরেক্টলি, যে আমি বলবো ঘুষ, এই স্বাস্থ্যসাথী, এই যে টাকাটা, এই টাকাটা 500 থেকে 1000 করলো মানুষের, তারা স্বাস্থ্যসাথী নয়, লক্ষ্মীর ভাণ্ডার, লক্ষ্মীর ভাণ্ডার। এই লক্ষ্মীর ভাণ্ডারটা একটা কী জানেন তো, একটা কথা আছে না, নগদ যা পাও হাত পেতে নাও, লাভ কি শুনে দূরের বাদ দিই, মাঝখানে যে বেজায় ফারাক। এই একটা অদ্ভুত ফর্মুলা। এখানে মানুষ এই সরকারের এই হাজার লক্ষ লক্ষ ছেলে মেয়ে যারা চাকরি পাচ্ছে না, বেকার, ব্যবসা বাণিজ্যের সাংঘাতিক খারাপ অবস্থা, কলকারখানা নেই, এইসব মানুষ ভুলে গিয়ে পাগলের মতন ভোটগুলো দিয়ে গেল। এই যে একটা সাংঘাতিক দুর্নীতিপরায়ণ একটা সরকার, যেখানে প্রমাণিত কয়েক বছর ধরে সব মন্ত্রী লেভেলের এমএলএগুলো, বিভিন্ন এডুকেশনের চেয়ারম্যান, এইসব ডিপার্টমেন্ট, পুরো এডুকেশনটা ঢুকে বসে আছে জেলের ভেতরে। এগুলো কোনো তাপ উত্তাপ মানুষের নেই। বিশেষ করে মহিলাদের সংখ্যা ভোটে এবার অনেক বেশি। তার কারণটা কি? তারা ওই ঘরে বসে বসে 1000 টাকার একটা পাচ্ছে, তারপর আরও টুকটাক যেগুলো আছে। কিন্তু এগুলো কিন্তু বেশি দিন চলে না, এগুলো এক ধরনের চালাকি, মানুষ এটা বুঝতে পারছে।
মানুষ এটা বুঝতে পারছে, মানে আস্তে আস্তে পারবে ভবিষ্যতে। যখন দেখবে সত্যি তো চাকরি নেই, মাত্র 1,000। এখনও তো আমি আপনাকে বলছি যে যদি নেক্সট 26-এ একটা ইলেকশন আসছে, সেই ইলেকশনে মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল তারা এই যে 1,000 লোক কেন, যদি 1,000 দিন কেন, যদি 10,000 দিনও বসে থাকে গান্ধী মূর্তির নিচে, তাতেও কিচ্ছু আসবে যাবে না। উনি পরবর্তী যে 26-এর ইলেকশনের ঠিক 3 মাস আগে এই 1,000 টাকা লক্ষ্মীর ভাণ্ডারটাকে 2,000 করে দেবেন, চোখ বন্ধ করে উনি জিতে বেরিয়ে যাবেন। এটা চলবে, আপাতত কিছুদিন চলবে। মানুষের এই বিভ্রান্তি যখন দেখবে সত্যি সত্যি এতে হবে না, যেভাবে জিনিসের দাম যে জায়গায় পৌঁছে গেছে, তারপরে 1,000-2,000টা কোনো মানে কাজেই লাগবে না, তখন বুঝতে পারবে মানুষ যে কোন জায়গাটা ওরা এই ভুল একটা দলকে এতদিন ধরে রেখে দিল। আমি একটা অন্য জিজ্ঞাসা ছিল যে একেবারেই ভোট পার্সেন্টেজের দিকে যদি আমরা লক্ষ্য রাখি, তাহলে দেখব যে গত 2019 সালের যে লোকসভা, সেইখান থেকে আজকে 2024 সালের লোকসভার কথা আপনি এতক্ষণ বললেন, সেইখানে দাঁড়িয়ে গোটা বামেদের ভোট শতাংশ 1% কমে গিয়েছে এবং জোটের অবস্থা একমাত্র একটি সিট মালদা দক্ষিণ কেন্দ্রে পেয়েছে ঈশা খান চৌধুরী, তিনি সাংসদ হয়েছেন। আমি বলছি নিচু তলায় কি কোথাও একটা গড়মিল রয়ে গেল? সেই বার্তার কারণে কি এই রেজাল্ট এসে দাঁড়ালো? আমার শুধু জিজ্ঞাসা, ইকুয়েশনটা কি এরকমই? আমি আপনাকে বলছি, এই ধরনের বিভ্রান্তি আমাদের মনের মধ্যে ছিল, এই জোটটা করলে ভুল হলো কি না। হ্যাঁ, তৃণমূলের সাথে যদি জোট করতো, দিল্লি যদি চাপিয়ে দিত, তাহলে এটা হতো যে 3-4টে সিট আমরা পেতাম মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের দয়ায়। ওই জোটটা সার্বিকভাবে মানুষ গ্রহণ করেছে, ওইভাবে নয়, সরকারের সাথে জোট। একটা সরকারি দলের সাথে জোট করলে ন্যাচারালি এমনি বাড়বে, সে যেই থাকুক, যে অবস্থায় থাকুক। কিন্তু কথা হচ্ছে, লোকে কিন্তু আমাদের পাবলিক কিন্তু আমাদের রাস্তা দিয়ে চলতে গিয়ে বলতো যে আপনারা এই চোরদের সাথেই হাত মেলালেন, এই দুর্নীতিপরায়ণ লোকগুলোর কয়েকটা সিট পাওয়ার লোভে। আমরা ভেবেছি যে তৃণমূল সিপিএমের সাথে জোট করে কি আমাদের ভুল হলো? খুব ক্লিয়ারলি বলছি, আগেও যেটা বললাম এখন আবার বলছি, ভগবানের সাথে জোট করলেও কিন্তু এই রেজাল্ট হবে। এখন যেভাবে লোককে ইনডাইরেক্টলি এই লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, অমুক তমুক দিয়ে আরও কতগুলো দিচ্ছে, যে টাকা দিয়ে ডাইরেক্ট ক্যাশ হাতে দিয়ে যেভাবে করছে, তাতে ভগবানের সাথে জোট হলেও কিন্তু রেজাল্ট এরকমই হতো। এই যে আজকে অধীর চৌধুরী হেরে যাওয়াটা, অধীর চৌধুরী বলতে বাধ্য হলেন আমি আজকে হিন্দুরও না, আমি মুসলমানেরও না। তার মানেটা কি? এটা তো অত্যন্ত সত্যি কথা। আজকে হিন্দু তারা বিজেপির দিকে একদম পুরোপুরি অন্ধের মতো দিয়ে দিচ্ছে, রাম মন্দির অমুক তমুক নানান ইস্যুতে। আবার মুসলমানরা পুরোপুরি বাবা একমাত্র মোদির হাত থেকে বাঁচাতে পারে আমাকে মমতাই, সেই জন্য ওই দিকে চলে যাচ্ছে। এই যে এটা রাজনীতি নয়, এটা একটা অদ্ভুত ধরনের মানুষকে বোকা বানিয়ে ভুল বুঝিয়ে, যদি জোট হওয়াতে যে রেজাল্ট হয়েছে, বরঞ্চ আমরা যেটা ভেবেছিলাম, যেটা করতে হবে বলে আমরা হয়তো দাবি তুলব, যে কারো সাথেই না, কংগ্রেসে আমরা তো শূন্যতে আছি, না হয় শূন্যতেই থাকবো। যখন শূন্যতে আছে আমরা আবার শূন্যতেই থাকি না কেন? ঠিক আছে, একবার টেস্ট করি। আমাদের অসংখ্য লোক, যে ছেলেপিলেগুলো চারদিক থেকে যে আমাদের কর্মীরা, তারা তো চান্স পাবে, তাদের তো ভবিষ্যৎ আছে। সেই জন্য আমার মনে হয় ভবিষ্যতে হয়তো চাপিয়ে দেবে, কিন্তু এটা না হলেই ভালো হয়। যদি একা কংগ্রেস করতে চায় সেটাই ভালো হবে। আর কংগ্রেসকে যদি তৃণমূলের সাথে জড়িয়ে দেয়, তাহলে ভবিষ্যতে মানুষের কাছে আমরা আরও মানে খারাপ চোখে মানুষ আমাদের দেখবে। এই একটা অবস্থার মধ্যে আমরা পড়ে আছি। তবে আমাদের তো অল ইন্ডিয়া দল, দিল্লি থেকে কন্ট্রোল হয়, এআইসিসি যা বলবে সেটাই মেনে নিতে হবে। বেশ, আমি এবার উত্তর কলকাতার ছোট্ট একটু প্রশ্ন জেনে শেষ করব আমাদের প্রসঙ্গটা। উত্তর কলকাতায় উপনির্বাচন এসে গেছে, কিছুদিন আগে লোকসভায় এখানে খুব ভালো ফল করতে পারেনি কংগ্রেস এবং সিপিএমের জোট। সেই জায়গায় দাঁড়িয়ে সুপ্তি পাণ্ডে, কল্যাণ চৌবে, এরকম নামজাদা লোকেদের সঙ্গে একদম কংগ্রেস সিপিএম আবার সেই একভাবে লড়াই, কতটা কনফিডেন্স? যে সময় উত্তর কলকাতার সহ বাগদা সহ
এই 4টে বাই ইলেকশন ডাকা হলো 10 তারিখের মধ্যেই, অত্যন্ত অল্প সময়ের মধ্যে। কোনো রকম মেন্টাল মেকআপ নেওয়ার আগেই একেবারে গায়ে গায়ে লেগে গেল লোকসভা ইলেকশনের সাথে বাই ইলেকশনটা। ফলে এত তড়িঘড়ি করে একটা জোটকে, মানে জোট তৈরি করতে যত কঠিন, একটা জোট ভাঙা কিন্তু হয়তো তার চেয়ে অনেক সোজা, কিন্তু এত তাড়াতাড়ি সোজা না। এত তাড়াতাড়ি জোটটা ভেঙে দিলে লোকে আর আমাদের মানে এটা মানে অমানসিক ব্যাপার হয়ে যাবে, এটা অন্যায় ব্যাপার হয়ে যাবে। না, আমি বলছি চ্যালেঞ্জ কতটা, এই যে কল্যাণ চৌবে একজন ফুটবলার ছিল, সুপ্তি পান্ডে সেই রকম একটা পরিবার, আমি বলছি সেই জায়গায় তো একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, এটা কীভাবে মেকআপ হয়? না, কল্যাণ চৌবে তো আগে দাঁড়িয়েছিল, এবং কল্যাণ চৌবের ভুলের জন্য আজকে এতদিন ধরে মানিকতলার ইয়ের পরিষেবা পেল না, একজন বিধায়কের পরিষেবা পায়নি কল্যাণ চৌবের জন্য। আজকে কল্যাণ চৌবে ওই কেসটা উইথড্র করলো একদম যখন আর একটা ভোটের 4 বছর ধরে, 3 বছর 3.5 বছর ধরে যে কল্যাণ চৌবে কাজটা করলো, ঠিক করলো কি? কেসটা তো উইথড্র করতে বাধ্য হলো। তো এটা তো কল্যাণ চৌবে অন্যায় করেছে। কল্যাণ চৌবে অন্যায় করেছে কী কারণে, কোন লোভে? আর ওর তো কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই। এখন যেমন সিনেমা আর্টিস্টরা, প্লেয়াররা, এরাই দখল করে বসে আছে সমস্ত কিছু। যে পার্লামেন্ট বলুন, অ্যাসেম্বলি বলুন, সব এদের দখলে চলে গেছে। রাজনীতি তো এই জায়গা, এটা তো রাজনীতির ব্যাপার না। এটা হচ্ছে যে কোনোভাবে জিততে হবে, একটা মুখ দেখাতে হবে। আর একটা বড় জিনিস হচ্ছে পয়সা। আজকে আমরা বামফ্রন্ট এবং কংগ্রেসের যে ক্যান্ডিডেটকে দিয়েছি, তিনি ছোট থেকে ছাত্র রাজনীতি, যুব রাজনীতি করে বড় হয়েছেন। পুরো আগাগোড়া পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত রাজনৈতিক লোক। কিন্তু এরা কারা? সাধন পান্ডের ওয়াইফ হিসেবে তাকে কোনোদিনও কোনো মানুষ কোনোদিনও কোনো মিছিলে মিটিংয়ে দেখেননি, কিছুই না। একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত একটা বন্ধুত্ব ছিল, একসময় নাকি পড়াশোনা করেছে, আর সাধন পান্ডের স্ত্রী। আর অপর্যাপ্ত টাকা, যে টাকা দিয়ে এরা, মানে সেই টাকা দিয়েই মুড়িয়ে দিচ্ছে সমস্ত। আপনি যদি দেখেন, ওইখানে যান, দেখতে পাবেন যে আমাদেরও অনেক আমরা পোস্টার করেছি, আমরা লাগিয়ে, আমরা ঢেকে গেছি, ওরা আমাদের ঢেকে দিয়েছে। এখন মানুষের মন তো এত তাড়াতাড়ি পরিবর্তন হবে না। যে রেজাল্টটা ওখানে হয়েছে, সেই রেজাল্টের 1% কি 0.5% কমবে কি বাড়বে, এই হবে, কিন্তু এক্ষুনি কোনো পরিবর্তন হবে না, রেজাল্ট এই হবে। এরকম কি আপনার কাছে খবর আছে, যেমনটা মিডিয়ায় আসে, সুপ্তি পান্ডে এবং শ্রেয়া পান্ডে বেশ লড়াই, এই লড়াইটা কি কতটা আপনি কি জানেন? আছে আন্ডারগ্রাউন্ডে ওইরকম একটা ব্যাপার তো চলছেই। তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব, গলিতে গলিতে, পাড়ায় পাড়ায়, সেটা তো একদম আমরা সমস্ত রকম মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি, জানতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, এবং পলিটিক্যাল ফিল্ডে আছি বলে আমরা একটু বেশি দেখতে পাচ্ছি এগুলো। অতএব ওই মা মেয়ের লড়াই, একই বাড়িতে এরকম লড়াই চলতে পারে, একই বাড়িতে তিন ভাই 3টে দল করে, এটা যদি চলতে পারে, এটা না হওয়ার কি আছে? চলতেই পারে। এটা তো এক দলের বিষয়। আমি বলছি, আপনি যেটা বলছেন 3টে দল 3 রকম করলো, ওটা অন্য বিষয়। একই দল, সেক্ষেত্রেও মা এবং মেয়ের লড়াই আমরা দেখি। অ্যাকচুয়ালি ওটা মেয়ে আশা করেছিল, কারণ মেয়ে অনেক দিন ধরে নার্সিং করছিল বাবা মারা যাওয়ার পরে। কিন্তু কোনো কারণে ওদের দল মনে করেছে যে মেয়ের চেয়ে মা বেটার হবে, দিয়ে দিয়েছে। আর এটা ওদের দলের ব্যাপার, সেখানে অত ডিটেইলও আমি কিছু বলতে পারবো না।